আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান আজকে অনেক দিন পরে লাইফে এসেছি এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা আমরা বিগত প্রায় 3 বছর থেকে এটা নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক গবেষণা আমরা করেছি এবং আমি মনে করছি এখন এই বিষয়টি নিয়ে আমাদের চূড়ান্ত পর্যায়ে কাজ শুরু করবার কথা। বিষয়টি সম্পর্কে আমি আগেই আপনাদেরকে একটু অবগত করে রাখি যে আসলে এই যে তাবিজ, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের দীর্ঘ বছরে বাংলা কৃষ্টি সংস্কৃতিতে তাবিজ একটি বিরাট ভূমিকা রেখে আসছে দীর্ঘ বছর থেকে। এবং এই তাবিজের উপরে বিভিন্ন ধরনের কলাকৌশল, বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা পুরো জাতিটিকে শত শত বছর থেকে, বিশেষ করে বাঙালি সমাজ ব্যবস্থা এবং বাঙালি জাতির ভিতরে এই জিনিসটি প্রচণ্ডভাবে গেথে গেথে আছে এখন। তো এই বিষয়টিকে আমরা মোটামুটিভাবে আশা করছি যে এটা একটা মানে খুবই বাজে এবং খুবই অসত্য বিষয়। তাবিজের উপরে যে সমস্ত যেভাবে আমরা বিশ্বাস করতাম ইতিপূর্বে, তাবিজ ব্যবহার করা, তাবিজ আমরা ওষুধ বিষুধ বিভিন্ন অসুখের জন্য আমরা অনেকে তাবিজ ব্যবহার করি এবং বিভিন্ন ধরনের সাফল্য অর্জনের জন্য আমরা অনেকে তাবিজ ব্যবহার করি। তো এই বিষয়টি আসলে আমরা প্রথম দিকে, বা আমার মনে পড়ে যে আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি এই বিষয়টি দেখেছি, অগণিতভাবে দেখেছি এবং আমার নিজের পরিবারে প্লাস আশেপাশে বন্ধু বান্ধবদের পরিবারও এই ধরনের তাবিজ, বা আমার নিজেরও একসময় আমার মা আমাকে আমার হাতে একটি তাবিজ বেঁধে দিয়েছিলেন। তো এরকম আর কি, যে আমি পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারি সেজন্য হাতে তাবিজ দেওয়া হতো। তো বিভিন্নভাবে আমরা, এটা কিন্তু আজকের নয়, যুগ যুগ থেকে এই তাবিজের বিষয়টি ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে। এক সময় ছিল এটা দোয়া দুরুদের জন্য, মানুষের অসুখ বিসুখ সারানোর জন্য ব্যবহার হতো। কিন্তু আজকাল আপনারা নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছেন যে আজকাল মানুষকে ক্ষতি করবার জন্য, মানুষকে বশ করবার জন্য এই বিষয়টিও ব্যবহার করছে। আসলে দীর্ঘ বছরে আমি ছোটবেলায় দেখেছি, পরে আমি অনেক বছর এটা নিয়ে খুব একটা চিন্তা করিনি, কিন্তু একদম এই বয়সে এসে আমি আমার কয়েকটি ঘটনা, বিশেষ করে আমার পরিবারের ভিতরে কয়েকটি ঘটনা আমাকে খুবই সচেতন করে তুলেছে এই বিষয়ে। এবং আমি মনে করছি যে এর একটা সমাধান দরকার। আসলে আমার ছোটবেলায় আমি আমার বাবাকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখিনি এবং আমার এই জীবনে আমি বাংলাদেশে এই ধরনের কোনো প্রতিবাদ হয়েছে বলে আমার নজরেও আসেনি। এবং আমি যেহেতু সাংবাদিকতা করেছি, একসময় পত্রপত্রিকায় কাজ করেছি, তখন থেকেও এই বিষয়টিকে আমরা অনেকে উপেক্ষা করে গেছি। আমি মনে করি যে আসলে এই বিষয়টি উপেক্ষা করতে করতে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে আপনারা এই ফেসবুক, ইউটিউবে লক্ষ্য করেছেন অনেকেই যে আজকাল মানুষের ক্ষতি করবার জন্য তাবিজ জাতীয় জিনিসকে ব্যবহার করে। তো আপনারা, আমি শুধু ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ নই। আমি আশা করছি যে কিছুক্ষণের ভেতরে আমার অনেকেই আমার সাথে অংশগ্রহণ করবে। আমি মানে আগেই অনেককে ইনফর্ম করে রেখেছিলাম যে আমি আজকে লাইভে থাকব। তো এই বিষয়টি আমি আশা করব যারা আমার ফেসবুকে আছেন, যারা আমার ফেসবুকের বন্ধু আছে, আমি বিশ্বাস করি যে এদের অধিকাংশরাই হচ্ছে মোটামুটি আমার সাথে অনেকের যোগাযোগ হয়েছে। আমি অধিকাংশ ফেসবুক ফ্রেন্ডদের সাথে আমি কথা বলেছি, আলোচনা করেছি। তো আমার বিশ্বাস যে এদের মধ্যে অনেকেই সেই মানসিকতা বহন করে, আমার মতনই প্রতিবাদী মানসিকতা বহন করে। সেজন্য আমি বিশ্বাস করছি যে এখন অনেকেই আমার সাথে আজকে এই ফেসবুকে লাইভে অংশগ্রহণ করবে এবং তারা এই বিষয়টি নিয়ে আমার সাথে একমত পোষণ করবে বা এই বিষয়টি নিয়ে আগামীতে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করবে। আমি একটু অপেক্ষা করছি মূল আলোচনায় যাবার জন্য, দেখি কারা কারা আমার সাথে থাকে এবং কারা কারা আমার সাথে আসে। আসলে আমরা অগণিত মানুষ, এটা অনেক কিছুকেই আমরা বোঝার পরেও আমরা জানি এই জিনিসগুলো ক্ষতিকর, কিন্তু আমরা আসলে এড়িয়ে যাওয়ার স্বভাব বাঙালি জাতির মধ্যে প্রচণ্ডভাবে বিরাজমান। এই এড়িয়ে যেতে যেতে আসলে পুরো বিষয়টি মানে আমাদেরকে ছেয়ে ফেলছে। অনেক কিছু আছে যা আমরা দেখি, সামনের পরে দেখি, কিন্তু আমরা প্রতিবাদ করি না এবং অনেক কিছুকে আমরা উপেক্ষা করে চলে যাই।
আমরা মনে করি ঠিক আছে সামান্য ঘটনা ঘটেছে, এবং এই সামান্য ঘটনা ঘটেছে, সামান্য ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা থেকেই কিন্তু মূলত একটা পর্যায়ে পুরো জাতিটা ধ্বংসের দাঁড়গোড়ায় এসে দাঁড়িয়ে যায়। আমি অন্ততপক্ষে বলবো যে আমার এই 50 বছরের এই মানে বোঝার বয়সের থেকে, অর্থাৎ আমি যখন থেকে বুঝতে শিখেছি, যখন থেকে আমি সামাজিক কাজকর্ম করতে শিখেছি, তখন থেকে আমি এই ধরনের যত কিছু দেখেছি আমি প্রতিবাদ হতে দেখিনি। আমরা অনেকেই আমরা সমালোচনা করি কিন্তু প্রতিবাদ করতে চাই না। এই প্রতিবাদহীন সমালোচনা আসলে এটা কোনো প্রতিরোধ করে না, এবং এই সমালোচনা দিয়ে প্রতিরোধ হয় না। আমাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। এবং আমরা এই জিনিসগুলোকে আসলে আমরা অনেকেই আলোচনা করতেও মনে করি। আমি লক্ষ্য করেছি অনেকেই, আমি যখন এই আলোচনাগুলো করি তখন অনেকেই আমাকে বলেন যে আপনি একজন শিক্ষিত মানুষ, এই সমস্ত বিষয় নিয়ে কি কেন আলোচনা করেন, বা এটার কি প্রয়োজন। আসলে কি আমরা প্রত্যেকে আমার সাথে এই মুহূর্তে কয়েকজন অপেক্ষা জয়েন করছে। জহির উদ্দিন আহমেদ আছে আমার সাথে। জহির সেও আমার এই বিষয়টির সাথে খুবই সম্পৃক্ত, এবং সে এই বিষয়ে একজন গবেষকও বলা যেতে পারে। সে গবেষণা করে, তার অনেক লেখা আছে এই বিষয়ে। মুরাদ পাঠান আছে আমার সাথে এই মুহূর্তে। আমি জানি এই বিষয়ে সাধারণত আমি লক্ষ্য করেছি যারা এই সমস্ত বিষয়ে মানুষ সাধারণত অংশগ্রহণ করতে চায় না, এবং অনেকে, আমি বলবো যে অনেকে হয়তো এই বিষয়ে আলোচনা করতে ভয়ও পায়, যে এটা খুব সেন্সিটিভ, এটা মানে আল্লাহর প্রদত্ত জিনিস, অনেকে অনেকভাবে বলে। কিন্তু আমি কোরআনও ঘেঁটে দেখেছি। আসলে খুবই স্পষ্টত বলছি আমি যে তাবিজে বিশ্বাস করা মানুষগুলোকেই কিন্তু কোরআনে একদম প্রকাশ্যে তাদেরকেই শয়তান হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট বলা আছে যে যারা তাবিজে বিশ্বাস করে এবং তাবিজ যারা করে এদেরকেই মূলত শয়তান, মানুষরূপী শয়তান বলা হয়েছে। তো আমি এই বিষয়টিকে কোনোভাবেই উপেক্ষা করতে চাই না। আমি শুধু আমার পরিবারে না, আমি এই বিষয়টি যখন গবেষণা শুরু করি আজকে থেকে প্রায় 4 বছর আগে, এবং এই ঘটনাটি ঘটেছিল মূলত আমার গবেষণার মূল কারণটা ছিল কিন্তু বাগেরহাট ফতেপুর গ্রামে একটি বিয়েকে কেন্দ্র করে, এবং সেই বিয়েতে ব্যবহৃত তাবিজ, সেই বিয়েকে ব্যবহৃত সেই মেয়ে এবং মেয়ের মার সমস্ত কলা কৌশল, এবং এগুলোই ছিল আসলে আমার এই গবেষণার মৌলিক বিষয়বস্তু। এবং যখন আমি এই বিষয় নিয়ে গভীরে গবেষণা করা শুরু করি এবং ডাটা সংগ্রহ করা শুরু করি বাংলাদেশের, এখানে দেখছি সেন্টো হোসেন আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে। সেন্টো জার্মানিতে থাকে, এবং আমি জানি যে তারা আমার সাথে এই বিষয়ে যথেষ্ট আলোচনাও করেছে, এবং তারা আমার এই প্রজেক্টের বা এই আলোচনার সহযোদ্ধা, কোনো সন্দেহ নেই। সেন্টো একজন খুব ভালো সহযোদ্ধা আমার সাথে। আমি জানি যে আমি যে ধরনের প্রতিবাদ করতে চাই তারা এই ধরনের প্রতিবাদে আমার সাথে অংশগ্রহণ করেছে ইতিপূর্বে এবং আগামীতেও করবে। আমি আসলে এটাকে এড়িয়ে যেতে চাই। অনেকে আমাকে বলে যে এই বিষয়ে আপনি কেন সময় নষ্ট করছেন, আপনি একজন গবেষক মানুষ, আপনি একজন লেখক মানুষ, আপনি বিভিন্ন বিষয়ে আপনার কাজ আছে। আসলে আমরা বিভিন্ন বিষয়ে কাজ করি, আমরা বিভিন্ন ধরনের সাকসেস চাই, কিন্তু সমাজের এই জিনিসগুলোকে আমরা মনে করি এটা কোনো সাবজেক্ট না, এটা উপেক্ষিত বিষয়। আসলে আমি কিন্তু এটাকে উপেক্ষা করবার মতন কোনো অবস্থায় এটাকে চিন্তা করতে পারছি না, কারণ আমি যখন এই বিষয়ের গভীরে নেমেছি, গবেষণা করেছি, তখন আমি দেখেছি যে এটা পুরো জাতিকে, আমার স্ট্যাটিস্টিক্যালি যেটা বলা হয় যে পুরো জাতির 60% মানুষ এটাকে বিশ্বাস করে এবং এটা ব্যবহার করে, এবং অগণিত মানুষ আছে যারা এর পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তাবিজ এবং কবজের পেছনে। আমি তো বললাম যে এই যে বাগেরহাট ফতেপুর গ্রামের এই পরিবারটিকে নিয়ে যখন আমি, একটি পরিবার আছে, এই পরিবারের নাম, ঠিকানা, চেহারা আমরা এখনো প্রকাশ করিনি, কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো ব্যক্তিকেন্দ্রিক শত্রুতা নয়। আমি খুবই স্পষ্টত বলছি, আমি ব্যক্তিকেন্দ্রিক শত্রুতা নিয়ে আজকে এই লাইভও করছি না, এবং আমি ব্যক্তিকেন্দ্রিক শত্রুতা নিয়ে এ ধরনের প্রতিবাদের ভীত গড়ে তুলিনি। আমার সমস্ত কর্মকাণ্ড কিন্তু
জাতীয় পর্যায়ে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। আমার শিক্ষা জীবনের যে গবেষণা সেটাও জাতীয় পর্যায়ে জাতির জন্য। আমার এনভায়রনমেন্ট বা পরিবেশ নিয়ে যে কাজ সেটাও পুরো বাংলাদেশের জন্য, জাতির জন্য। ইতিপূর্বে আমার সমস্ত কাজ কিন্তু জাতীয় পর্যায়ে কাজ করেছে এবং জাতির কল্যাণমুখী প্রকল্প সমস্ত কিছু আমার। এজন্য আমি এটাকেও কিন্তু কোনো ব্যক্তি কেন্দ্রিক মনোভাব থেকে আমি এই প্রতিবাদের বা এই ধরনের একটি সংগঠন গড়ে তুলিনি। আমি মনে করছি যে যেহেতু এটি একটি নোংরা কাজ, এবং শুধু নোংরা না, যেমন আমরা অনেকেই দেখি যে রেপিংটা ইতিপূর্বে অনেক বেশি বাংলাদেশকে ছেয়ে ফেলেছিল। ইদানিং কিন্তু প্রতিবাদ হচ্ছে বিধায় রেপিং সিস্টেমটা বা রেপিংটা অনেক কমে আসছে। হ্যাঁ, প্রতিবাদ না করলে এটা আরো বাড়তে থাকবে। আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এবং এই প্রতিবাদ করার জন্যই কিন্তু আমি এই বিষয়টিকে একটি গবেষণামূলকভাবে নিয়েছি, এবং এটাকে নিয়ে আমরা গবেষণা করছি। এটা আমাদের ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছি প্রতিনিয়ত। বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, সমালোচনা করছি, এবং এখন আমি বলবো যে অগণিত জেলায় এই বিষয়টি নিয়ে কাজ করবার মতো আমরা ক্ষমতা অর্জন করেছি। এখন আজকে যারা আমার সাথে ফেসবুকে অংশগ্রহণ করছেন, আমি তাদেরকে একটু আহ্বান করব যে প্লিজ আপনারা অন্ততপক্ষে সরাসরি কাজ করতে না চান, আমাদের এই চ্যানেলগুলোকে, আমাদের এই কথাগুলোকে, আমাদের এই কাজগুলোকে আপনারা শেয়ার করবেন। শেয়ার করার জন্য আজকাল তো শেয়ার করে মানুষ চিল্লায় পৃথিবীতে। আমার ফেসবুক, ইউটিউবে শেয়ারের জন্য তো মানে অনেকেই এভাবে বলে যে শেয়ার চাচ্ছেন মানে কিছু পয়সা ইনকাম করবেন। অনেকে বলে, আমি শুনেছি শেয়ার করলে আপনি কিছু পয়সা পাবেন। ভাই, শেয়ার যদি করে কিছু পয়সাও পাই সেটা এই কাজেই ব্যয় হবে। আমি তো বলি, আমি কিন্তু খুব গর্বের সাথে বলি যে আমি আমার জীবনে এই সমস্ত সামাজিক কাজ করতে, জাতীয় উন্নয়ন কল্পে যত অর্থ ব্যয় করেছি, আমি আগামীতে যদি ইউটিউব, ফেসবুক যদি আমাকে মানে ফেরতে দিতে চায়, লক্ষ লক্ষ ইউরো ফেরত দিলেও সেটা ফেরত হবে না। কারণ আমি 25 বছরে খুব গর্বের সাথে বলছি, যেই পরিমাণ টাকা আমি বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের কর্মে নিজের টাকা ব্যয় করেছি, এই টাকা আগামী দিনে ফেসবুক আমাকে শোধ করবার ক্ষমতা রাখে না, ইউটিউব আমাকে শোধ করবার ক্ষমতা রাখে না। আমি যতদিন বেঁচে থাকবো মনে হয় আমার বয়স অনুযায়ী। এই জন্যই বলছি যে প্লিজ আপনারা অন্য অন্য বিষয়গুলোর সাথে আমাদের এই বিষয়টাকে মেলাবেন না, এবং আপনারা দায়ভার থেকে এড়িয়েও যাবেন না। জাতীয় উন্নয়নে এই কাজের সাথে সম্পৃক্ত হওয়াটা কিন্তু আপনারও নৈতিক দায়িত্ব। এবং আমি বলবো, যারা এই বিষয়টি শোনার পরে এড়িয়ে যাবেন, আমি একসময় না একসময় আমি অবশ্যই বলবো যে আপনারাও কম দোষী নন। খেয়াল করে দেখুন, লক্ষ্য করতে হবে যে কেউ না কাউকে না কাউকে প্রতিবাদ করতে হবে। এই বিষয়ে যখন আমি কথা বলি, আমি লক্ষ্য করি যে মানে খুব কম সংখ্যক মানুষ এই বিষয়ের সাথে সম্পৃক্ত হতে চায়। অথচ আমরা যখন বিভিন্ন ধরনের গান বাজনা বা বিভিন্ন ধরনের মানে একটু উলঙ্গ বিষয়ে আলোচনা করি, কথাবার্তা বলি, তখন কিন্তু লোকের অভাব হয় না। অর্থাৎ আমি খুব স্পষ্টত বলছি, সমাজ এজন্যই ধ্বংস হয়। আপনি এই সমাজের এই সমস্ত ধ্বংসের জন্য কিন্তু কম দায়ী নই। আজকে আমি তো বলবো যে তাবিজ করে মানুষকে বশ করবার বিষয়টি কিন্তু পুরো বাঙালি জাতিতে ছেয়ে ফেলেছে। লক্ষ্য করে দেখুন, একটি পরিবার একটি মেয়েকে বিয়ের আগ থেকে তৈরি করছে যে তোমাকে বিয়ে দেওয়া হবে ওই পরিবারে, এবং তাবিজ দিয়ে পাঠানো হবে, তুমি সেই পরিবারের মধ্যে এইভাবে তাবিজ রাখবে, ছেলের চুল, ছেলের কি কি জিনিসপত্র নখ টক কেটে পাঠাবে, সেগুলো দিয়ে আমরা আবার তদবির করব, পুরো পরিবারটাকে তুমি ওখানে গিয়ে আমাদের মানে এটা একটা পরিকল্পিত প্ল্যানিং করে তাদের মধ্যে তারা এ ধরনের বহু মেয়ে আছে যারা বিয়ের আগে থেকে পরিকল্পনা করছে তাবিজ দিয়ে স্বামীকে এবং স্বামীর পরিবারকে ধ্বংস করবার। এটা একটি ঘটনা নয়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের গবেষণা বলছে শত শত হাজার হাজার কোটি কোটি পরিবার আছে যারা এই বিষয়টি নিয়ে। হ্যাঁ, এনায়েত ইসলাম আমার সাথে এই মুহূর্তে জয়েন করেছে। আমি মানে বিশ্বাস করি যে যারা এই মুহূর্তে জয়েন করছে তারা আমার এই এখনই তারা প্লিজ আপনারা ফেসবুক থেকে শেয়ার করেন। আমি মানে স্পষ্টত বলছি যে আমার এই সাবজেক্টে কাজ করবার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে যে আমার নিজের পরিবারে এই ঘটনাটা ঘটার পর থেকে আমি গবেষণা শুরু করেছি। আমার অনেকেই বলে নিজের পরিবারের কথাগুলো বলতে হয় না। দেখুন, আমি কিন্তু ব্যতিক্রমধর্মী মনে করি। আমি মনে করি
এই মুহূর্তে রাসেল সোহাগ আছে আমার সাথে, রাসেল সোহাগ যুক্ত হয়েছে। আমি প্রত্যেককে বলবো, রাসেল সোহাগ আপনি প্লিজ এটাকে শেয়ার করেন। আমি চাই যে অধিকাংশ মানুষ এটা জানুক। দেখুন, অনেকেই আপনারা স্বীকার করবেন যে তাবিজ, কবজ এগুলো কিন্তু দীর্ঘদিনের একটা প্র্যাকটিস বাঙালি জাতির মধ্যে, এবং এই প্র্যাকটিসটা চলতে চলতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আজকাল বিয়ের আগে মেয়েরা এই জিনিসটাকে ব্যবহার করে বিয়ের জন্য তৈরি হচ্ছে। অর্থাৎ মেয়ের মা, মেয়ের পরিবার মেয়েকে তৈরি করছে যে তুমি সমস্ত মিথ্যা করো, সমস্ত আচরণ তোমাকে আমি তৈরি করে দিচ্ছি, তাবিজ নিয়ে যাবা, তুমি ওই পরিবারে তোমাকে কেউ কিছু করতে পারবে না, তুমি ওই পরিবারের ভিতরে দখল করে ওই পরিবারটাকে ধ্বংস করবে, ওই পরিবারের টাকা পয়সা অর্থ যা আছে তুমি ভোগ করতে পারবে, আমাদেরকে দিতে পারবে। এই ধরনের পরিকল্পিতভাবে একটি সমাজে কিছু মেয়েরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এবং এটা আমি যদি মানে আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে বলতে পারি যে একটি দুটি ঘটনা নয়, আমার গবেষণা বলছে যে শত শত হাজার হাজার পরিবার আছে বাংলাদেশে। বিগত 3 বছরের ভিতরে আমি কয়েকশো পরিবারের এই ধরনের ঘটনা পেয়েছি, যারা এই জাতীয় মানসিকতা নিয়ে বিয়ের আগে থেকে মানে মেয়েদেরকে তৈরি করে রাখছে। হ্যাঁ, এটা ছেলেদের ক্ষেত্রে হয়, শুধু মেয়ে বলবো না আমি। অনেক ছেলেরা অনেক মিথ্যাচার করে অনেক মেয়েকে বা অনেক বড়লোকের ঘরের মেয়েকে বিয়ে করবার জন্য এই ধরনের পদ্ধতি ব্যবহার করছে বা করবে। অর্থাৎ এটা একটা নোংরামি, সামাজিক নোংরামি। এই সামাজিক নোংরামিকে যদি আপনি এড়িয়ে যাই, তাহলে কিন্তু সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা এড়াতে পারি না। আমি মনে করি যে আমার সারা জীবনে আমি যেহেতু জাতীয় উন্নয়নে গবেষণা করেছি অগণিত বিষয়ে, এবং আমার এই গবেষণার কারণে আমি বলবো যে আমি এই বিষয়টিকে ছোট্ট করে দেখছি না। আমি এটাকে আন্দোলনের পর্যায়ে রূপান্তর করবার জন্য কাজ করছি বিগত 5 বছর থেকে। আমি চাই যে এখন আমি আর কতদিন বাঁচবো আমি জানি না। আমি মনে করি আমি এখন আমার বৃদ্ধ বয়সের দিকে আমি ধাবিত হচ্ছি। আমি অনেকটা, আমার বয়স এখন নিয়ার অ্যাবাউট 65 এর উপরে। তো এই 65 মানে আমার অনেক বন্ধুরা কিন্তু 50 বছরের পরে আমাকে ছেড়ে চলে গেছে, আমার দুনিয়া ছেড়ে চলে গেছে। আমিও যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। সুতরাং আমি কোনো প্রকার পরিবার বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, কারোর কারণে আমি এই বিষয়টিকে উপেক্ষা করে যাব না। যদি আমার নিজের ছেলের ব্যাপারেও হয় তাও আমি প্রতিবাদ করব, এবং এটাই হচ্ছে আমার মানসিকতা। আমি মৃত্যুর আগে এই বিষয়টিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করবার মতন ব্রত নিয়ে আমি নেমেছি। প্লিজ আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি, আপনারা অন্তত পক্ষে এই বিষয়টিকে সরাসরি প্রতিবাদ করতে না পারেন, আমাদের এই চ্যানেলটিকে, আমার একটা চ্যানেল আছে কেজামান ব্লগ নামে, যে ব্লগে আমরা এই বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমরা ইতিমধ্যে প্রচার করেছি। আজকে আমার লাইভ করবার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই বিষয়টিকে জাতীয় পর্যায়ে আন্দোলনের রূপদানে অনেকটা অগ্রসর হয়েছি। আমি এখন মাঝে মাঝে আমি লাইফে আসবো শুধু এই বিষয়টি নিয়ে, এর আপডেট আপনাদেরকে জানাবো। এবং আমি বিশ্বাস করি যতদিন আমি বেঁচে আছি এই বিষয়টিকে আমি বাংলার মাটি থেকে উৎখাত করে মরতে চাই। আমি বিশ্বাস করি যে আমার এই প্রতিবাদে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি কোনোভাবেই এই যে যারা তাবিজ করে তারা কতটা ভণ্ড এবং কতটা শয়তান আমি আপনাদেরকে এর উদাহরণ দিয়ে বলতে পারি। এবং তাবিজ যে কোনো কাজ করে না, কোরআনের বিভিন্ন আয়াতে আমি খুব স্পষ্ট বলছি, তাবিজ যারা করে তাদেরকে শিরক বলা হয়েছে, তাদেরকে শয়তান বলা হয়েছে, এবং তাবিজে গুনাহ বলা হয়েছে। তারপরেও কিন্তু এই পরিবারগুলো করছে, এবং এই পরিবারগুলো নামাজ পড়ে, কালাম করে, হেজাব দেয়, কিন্তু তাবিজ ব্যবহার করে। তার মানে তাবিজের কারণে তারা নামাজ, হেজাব সবকিছুকে ব্যবহার করছে। অর্থের কারণে, অর্থ প্রাপ্তির কারণে তারা তাবিজ, কবজ এগুলোকে ব্যবহার করছে এবং ধর্মকেও ব্যবহার করছে। এরা প্রকৃত মুসলমান নয়। এরা নামাজ পড়ে কিন্তু এরা মুসলমান নয়। বিশ্বাস করুন, এরা মুসলমান নয়। আমি নিশ্চিত করে বলতে পারি এদের আচরণ, এদের ভাবনা চিন্তা কোনোটাই মুসলমানের আওতায় পড়ে না। তো যে কারণে আমি আপনাদেরকে আহ্বান করব, যারা আমার সাথে এই মুহূর্তে আছেন, প্লিজ আপনারা অন্তত আমার এই আলোচনাগুলোকে, এই বিষয়গুলোকে শেয়ার করেন। শেয়ার করলে অন্তত কিছু মানুষ জানবে। আমি চাই যে বাংলাদেশের আজকে থেকে আমাদের এই আন্দোলন শুরু হলো, অর্থাৎ ফেসবুক, ইউটিউব আন্দোলন প্রথম। আমি বাংলাদেশের বিভিন্ন জেলাতেও আমাদের প্রতিনিধি অলরেডি তৈরি হয়ে গেছে। তাদের মাধ্যমেও আমি পুরো জাতিতে আমরা পোস্টারিং কর্মসূচি গ্রহণ করেছি ইতিমধ্যে। আমরা আগামী রোজারিদের আগের থেকেই বা রোজারিদের পর থেকে আমরা সারা দেশব্যাপী পোস্টারিং কর্মসূচি গ্রহণ করছি, এবং সেই পোস্টারিং কর্মসূচিতে স্পষ্ট আমরা উল্লেখ করেছি যে তাবিজ কবজ যারা করে তারা শয়তান, এবং এটা আল কোরআনে বলা আছে। সুতরাং আমি কোনো শয়তানের সাথে আপোষ করে
বা কোনো শয়তানকে প্রশ্রয় দিয়ে সে আমার পরিবারের লোক হলেও আমি করতে রাজি না। আমি মনে করি এটা প্রতিবাদ করা আমার জন্য একটা ফরজ। সুতরাং আমি এই বিষয়টিকে নিয়ে সামনের দিকে কাজ করবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা আমি বিশ্বাস করব যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, দেখুন আমার যথেষ্ট ফেসবুক ফ্রেন্ড আছে যাদের সাথে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি, শত শত ফেসবুক ফ্রেন্ডদের সাথে আমি এই বিষয়টি শেয়ার করেছি। তারা যদি প্রত্যেকে যদি আপনারা শেয়ার করেন তাহলে আমার বিশ্বাস যে ফেসবুকে একটা বিপ্লব হতে পারে, ইউটিউবে একটা বিপ্লব হতে পারে, এবং আমি যখন পোস্টারিং শুরু করব তখন দেশব্যাপী বিপ্লব শুরু হবে। আপনারা প্লিজ আমাকে, আমি আপনাদেরকে আজকে ফেসবুকে আমার এই লাইভ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অন্তত শেয়ার করুন। এখন থেকে আমরা প্রতি মুহূর্তে লাইফে আসবো, বিভিন্ন ধরনের টপিকস নিয়ে লাইফে আসবো। এবং আমি আবারও বলছি, বারবার বলছি যে বাগেরহাটের যে পরিবারটিকে নিয়ে ফতেপুর গ্রামের, বাগেরহাট ফতেপুর বেমর্তে ইউনিয়নের ফতেপুর গ্রামের যে পরিবারটিকে নিয়ে আমি শুরু করেছিলাম আন্দোলন, মানে গবেষণা, সেই গবেষণায় জানা গেছে যে সেই পরিবারটি তাদের ক্রিয়াকর্মের জন্য তো লজ্জিত নয়, বরঞ্চ তারা আমার কাজকে বাধা দেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত। তারা বাধা দিতেও চায়। তার মানে কতটা অসভ্য হলে, কতটা লোভী হলে, কতটা তারা ভয়ঙ্কর হলে তারা এই ধরনের পদক্ষেপ নেয়। তারা লজ্জিত না, তারা ক্ষমা চায় না, এবং তারা নিজেদেরকে এই ব্যাপারে অপরাধী সাব্যস্ত করে না। তারা মনে করে তারা যেটা করেছে সেটা তারা মানে সাকসেস। এই ধরনের কারণেই কিন্তু এটা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দেশে। আমি চাইব যে যারা বিশ্বাস করেন, আমি আবারও বলছি, যারা তাবিজকে বিশ্বাস করে তারাও শয়তান। বিশ্বাস করুন আর না করুন, এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। যারা তাবিজ বিশ্বাস করবে তারাও শয়তানের পর্যায়ে নিজেদেরকে সাব্যস্ত করবেন। তাবিজ ব্যবহার করা তো পরের কথা বলছি আমি। তাবিজকে বিশ্বাস করা এবং তাবিজকে সমর্থন করাটার জন্য আপনি শয়তানের কাতারে গিয়ে দাঁড়াবেন। এজন্য বলছি যে প্লিজ আপনারা যারা অন্ততপক্ষে আমাকে শুনতে পাচ্ছেন, আমার এই বিপ্লবে আপনারা আমাকে অন্তত সমর্থন করুন প্লিজ। দেখুন, পৃথিবীর যে কোনো বিপ্লব, পৃথিবীর যে কোনো পরিবর্তন একজন মানুষের মানসিকতা থেকেই কিন্তু আসে। একজন মানুষই এটা সূত্রপাত ঘটায়। আমি সেই ব্যক্তি নিজেকে মনে করছি। এভাবে আন্দোলন, এভাবে এর পিছনে গবেষণা ইতিপূর্বে কেউ করেনি। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি কতগুলো বিষয়ে এখানে অনেকেই যুক্ত হচ্ছে দেখছি, আমি লাইক দিচ্ছে, শেয়ার মানে আঙ্গুল দিচ্ছে, অনেকেই আমার সাথে আছে, কিন্তু কেউ কিছু লিখছে না, কেউ কিছু সমর্থন করছে না। আমি বলবো যে আপনারা প্লিজ আমার সাথে লিখুন, এখানে আমাকে একটু সাহস দিন এবং আমার সাথে থাকুন। আপনারা শুধু দেখে যাচ্ছেন, এটাও ঠিক না। আমি বলবো যে আমার যদি কোনো ভুল থাকে, যদি আপনারা মনে করেন যে এটা করা উচিত না, ভুল, তাহলে আপনারা লিখুন, দেখি আপনারা আমাকে খণ্ডাতে পারেন কিনা যে হ্যাঁ এটার আমি যেটা বলছি সেটা সত্য নয়। যদি এই ধরনের কেউ বলার ক্ষমতা রাখেন প্লিজ আমাকে লিখে জানান। এই মুহূর্তে আমি আপনাদের সাথে লাইভে আছি, কিছুক্ষণ থাকবো। আমি এখন থেকে মাঝে মাঝেই আসবো এবং এই বিষয়টিকে যতক্ষণ না পর্যন্ত আমি বাংলার মাটি থেকে এই তাবিজ কবজ এদেরকে ঘৃণিত পর্যায়ে এনে এদেরকে শায়েস্তা করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি আন্দোলনের মাঠে থাকব। এবং আমি জানি অনেকে আমাকে বলেছে যে এরা এত শক্তিশালী, এত সংঘবদ্ধ যে আপনাকে তারা ক্ষতি করতে পারে। ক্ষতি আর কি, মৃত্যু। দেখুন, আমি বললাম তো যে আমার 65 বছর বয়সে আমি বহু বন্ধুকে হারিয়েছি, বহু বন্ধু আমার চলে গেছে, মারা গেছে। আমি না হয় মরবো, যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর জন্য কোনো ভয় নেই। এখনো দেখলাম আমার সাথে ইসরাত জাহান আমার সাথে অংশগ্রহণ করেছে, এবং আমি ইসরাত জাহান আপনাকে অনুরোধ করব প্লিজ অংশগ্রহণ করার সাথে সাথে এটাকে একটা লাইফে আপনি অন্তত শেয়ার করেন, যাতে করে আরো কিছু বন্ধুরা আপনার দেখতে পারে। আমি বিষয়টি হচ্ছে আমার তাবিজ, এবং এই তাবিজ যারা ব্যবহার করে এবং তাবিজ যারা বিশ্বাস করে তাদের উভয়কেই শয়তান বলা হয়েছে কোরআনে। আমি এটা পূর্ণ তথ্য গত 3-4 বছর থেকে গবেষণা করে বের করেছি, দেখেছি। লুৎফর শেখ এসে গেছে আমার। লুৎফর শেখ, আপনি জানেন ভালো করে যে আপনার চ্যানেলেও আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আগামীতে আপনি নিশ্চয়ই আমাকে আবারও প্ল্যাটফর্ম দেবেন এই বিষয়ে আলাপ করার জন্য, এবং আপনি এখন আমাকে শেয়ার করবেন, কারণ আপনার প্রতি আমার অনেক অধিকার আছে। আপনি অন্ততপক্ষে এই বিষয়টির সাথে প্রথম থেকে আমার সাথে সম্পর্কিত এবং আপনি অনেক কিছু জানেন লুৎফর শেখ।
এবং আপনার মতো একজন বলিষ্ঠ সাংবাদিক, বলিষ্ঠ গায়ক, উচিত হবে আপনি আমাকে এই মুহূর্তে শেয়ার করা। মোহাম্মদ রহমান এসছে এই মুহূর্তে। লুৎফার শেখ লিখেছে ক্যামেরা ঠিক করেন। ক্যামেরা ঠিক করবো মানে আমি ক্যামেরাটা কি হয়েছে ভাই আমাকে একটু বলেন না, ক্যামেরার প্রবলেমটা কি? ক্যামেরা এখন ঠিক আছে? লুৎফার যদি বলেন ক্যামেরা ঠিক করতে বললেন তো এখন কি ঠিক আছে কিনা বলেন একটু প্লিজ। আমি আসলে গাড়িতে বসে করছি তো ক্যামেরা ঠিক করবেন বলতে আমি একটু কাইন্ডলি যদি বলতেন যে ক্যামেরা এখন ঠিক আছে কিনা লুৎফার। দেখ আমি লুৎফার আমাকে বললো এই মুহূর্তে যে ক্যামেরা ঠিক করেন, তাহলে বোধহয় ক্যামেরা একটু সামথিং প্রবলেম আছে। আসলে আমি গাড়িতে তো এখনো ঠিক হয়নি। এখন ঠিক আছে? এখন কি দেখা যাচ্ছে আমার ক্যামেরা? মানে আমার চেহারাকে বোঝা যাচ্ছিল না নাকি? ঠিক আছে, গুড। আরাফাত হোসেন বলছে ঠিক আছে। আর লুৎফার ঠিক নাই বললে ওর টেকনিক্যাল কিছু ব্যাপার আছে। লুৎফার আছে খুবই টেকনিক্যালি আড়াআড়ি করেন। আড়াআড়ি করা আছে ভাইয়া, আমি ক্যামেরা আড়াআড়ি করেছি লুৎফার, ক্যামেরাটাকে আড়াআড়ি করা আছে, লম্বা না। আচ্ছা যাই হোক, আশরাফ হোসেন আমার সাথে এই মুহূর্তে জয়েন করেছে। আমি খুবই আশাবাদ ব্যক্ত করছি যে এই মুহূর্তে অনেকে জয়েন করছে এবং আপনারা যদি এই বিষয়টিকে সোহেল আহমেদ আমার সাথে এসছে, প্লিজ আপনারা সবাই শেয়ার করেন। আমি আরো কিছু আলোচনা করতে থাকি। যদি শেয়ার করেন তাহলে এই মুহূর্তে আরো কিছু মানুষ দেখুক। এবং আপনারা অনেকে বিশ্বাস করেন যে তাবিজ যারা ব্যবহার করে এবং তাবিজ যারা বিশ্বাস করে তারা আসলে, এবং আমি আপনাদেরকে খুব মানে যেটাকে বলে স্ট্যাটিস্টিক্যালি কিছু তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে যে তাবিজের এই ব্যবহার আজকাল মানুষকে বশ করে তার সম্পদ লুণ্ঠন করবার জন্য পর্যন্ত তাবিজ ব্যবহার হয়, কিন্তু তাবিজে কাজ হয় না। আমি আপনাদেরকে খুবই স্পষ্ট বলছি, আমার গবেষণা বলছে তাবিজে কোনো কাজ হয় না। তাবিজটা হচ্ছে, তাবিজের সাথে সাথে তারা কি করে, বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে আপনাকে পাগল করবার জন্য, আপনাকে বশ করবার জন্য, এবং কেমিক্যালস ব্যবহার করে এবং মানসিকভাবে সাইকোলজিক্যালি আপনাকে পঙ্গু করবার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে, সেটাতে কাজ হয়। এবং এই তাবিজটা হচ্ছে এক ধরনের ধার্মিক ভয় ভীতি দেবার জন্য। তাবিজের ভেতরে যে আয়াতগুলো লেখা হয় কোরআনের আয়াত, আমরা অনেকেই কোরআনের আয়াত রাস্তায় পড়া দেখলে ওই শব্দ দেখলে আমরা মাথায় সালাম করি, কিন্তু ওখানে সেক্সুয়াল অনেক কিছু থাকতে পারে, আরবিতে সেক্সুয়াল লেখা হতে পারে, আমরা জানি না। কিন্তু আমরা তাবিজে এই যে আতঙ্ক, এই যে ভয়, এই ভয়ের কারণেই কিন্তু মূলত আমরা এই তাবিজের ভিতরে এই আরবি শব্দগুলো ব্যবহার করে এবং তাবিজের সাথে আরবিকে জড়িয়ে, ইসলামকে জড়িয়ে, ধর্মকে জড়িয়ে তারা এই অসৎ কাজটি সম্পূর্ণ করতে তাদের জন্য সহজ হয়। এবং আমরা যেহেতু প্রতিবাদ করি না, আমরা আসলে প্রতিবাদ করি না, আমরা ভয় পাই যে আল্লাহ যদি সত্যি হয় তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবে। আমি খুবই স্পষ্টত বলছি, কোরআনের বিভিন্ন আয়াতে, হাদিসের বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে যারা তাবিজে বিশ্বাস করে এবং যারা তাবিজ কবজ ব্যবহার করে তারা উভয়ই শয়তান। এবং আমি এই জন্য শয়তানদেরকে আমি কোনোভাবেই ছেড়ে দিতে চাই না। শয়তানদের বিরুদ্ধে যদি আপনি ছেড়ে দেন তাহলে শয়তানি তার বাড়বে। শয়তানের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমি এজন্যই এই বিষয়টিকে প্রতিবাদের জন্য বাংলাদেশে আন্দোলন করবার জন্য সংগঠন গড়ে তুলেছি। এখন আমরা বাংলাদেশের অনেক জেলাতে আমরা কঠিন সংগঠন করতে সক্ষম হয়েছি। আমরা রোজার ঈদের পরে আমরা সারা দেশব্যাপী পোস্টারিং এর কর্মসূচি গ্রহণ করেছি। সুতরাং প্লিজ যারা আমার সাথে এই মুহূর্তে অংশগ্রহণ করছেন, আমি তাদেরকে আহ্বান করব যে আপনারা প্লিজ শেয়ার করেন, শেয়ার করে এটাকে আলোচনায় নিয়ে আসেন। দেখুন, একটা বিষয়ে আলোচনা যদি চলে আসে, আরাফাত হোসেন আপনি আমার সাথে এই মুহূর্তে আছেন, আপনি লিখছেন তাবিজ করা ঠিক না। আমি জানি, আপনিও জানেন, কিন্তু এটাকে ঠিক না শব্দ বলি আমরা, অনেক কিছু ঠিক না, মিথ্যা বলা ঠিক না, চুরি করা ঠিক না, এগুলো ঠিক না বলার পরেও কিন্তু হয়, আমরা বলি, অনেকে করে। এবং এই ঠিক না শব্দ বললে কিন্তু এটার পরিবর্তন হবে না। আপনাকে আমাকে এটার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করতে হবে। আর এই প্রতিবাদের জন্যই আমি আজকে এই লাইভ করছি। আপনারা প্লিজ প্রত্যেকে এটাকে নিজের জায়গা থেকে বলিষ্ঠভাবে এটা শেয়ার করেন এবং এই জাতীয় বিষয় আপনারা আলোচনায় নিয়ে আসেন, যাতে করে মানুষের ভিতরে এটা অনবরত আলোচনা হতে থাকে। এবং আমি তো বলেছি যে আমার
অনেকে আমাকে এটা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে, আমার পরিবার থেকেও আমাকে এটা বিরত থাকবার জন্য বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। কেন? যেহেতু তারা সংগঠিত করেছে, এবং আমার পরিবার বলছে যে নিজেদের জিনিসটা বাইরে জানাতে নাই, এবং তারা এটা নিয়ে আমাকে আটকাবার চেষ্টাও করেছে। কিন্তু দেখুন, আমি মনে করি যে আমি অন্যায়ের প্রতিবাদ করতে যে কোনো বিষয়ের মোকাবেলা করতে প্রস্তুত। আমি আমার জীবনে সাংবাদিকতা করেছি, ক্রাইম সাংবাদিকতা করেছি। আমি আমার জীবনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি অগণিতবার। আমি অস্ত্রের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারি, অর্থাৎ আমি মরতে পারি, কিন্তু আমি অন্যায়কে সমর্থন করতে পারি না। তো সেজন্যই বলছি যে আপনারা যদি একটু সমর্থন করেন, একটু যদি আপনারা প্লিজ আমাকে এই বিষয়টি কাজ করতে অন্তত শেয়ার করে, অন্তত আমাকে সমর্থন দিয়ে যদি আপনারা আমাকে এই মুহূর্তে আমার সাথে আছে মিশার জালালি। মিশার আমার এই চ্যানেলের সাথে আমাকে যথেষ্টভাবে মানে হেল্প করে, এবং সেই বিষয়ে তারা অনেকে অনেক কিছু জানে। বললাম তো যে আমার সাথে অগণিত মানুষ এখন যুক্ত হয়েছে, অগণিত। বিভিন্ন জেলাতে অনেক মানুষ আছে যারা এটার ভুক্তভোগী। তারা তাবিজ দ্বারা তাদের সম্পদ নষ্ট হয়েছে, তারা স্বীকার করেছে, অনেকে আমাকে তথ্য জানিয়েছে। তার মানে বোনের ক্ষতি করেছে, এবং এরকম অনেকেই বলেছে যে তার বোনের ক্ষতি করেছে তার শ্বশুর বাড়ির লোকজন। এরকম ঘটনা আমি দেখেছি। আসলে এই ক্ষতিটা তাবিজের কারণে হয়নি। তাবিজটাকে আমি আবারও বলছি, তাবিজটাকে রাখা হয় ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করবার জন্য। অর্থাৎ এরা অনেকে আছে যারা এই ধন্যবাদ তোমাকেও মিশর। অনেকে আছে যারা বললাম তো যে তাবিজ ব্যবহার করছে, স্বামীকে বশ করছে, স্বামীর পরিবারকে নষ্ট করছে, স্বামীর সম্পদ মানে লোভ লালসা করছে, পরকিয়া করছে, কিন্তু আবার নামাজ পড়ছে, হেজাব পড়ছে। তার মানে কি? ঠিক তদ্রুপ তাবিজের ভিতরে আরবি শব্দটা দিয়ে আপনাকে আতঙ্কিত করে রাখার চেষ্টা হচ্ছে। দোয়া দুরুদের বিষয়টি এখানে সম্পৃক্ত করে রাখা হয় এই কারণে যে দোয়া দুরুদ দিয়ে আপনার মস্তিষ্ককে এটার প্রতিবাদ থেকে আপনাকে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এটাই হচ্ছে মূলত, এটাকে যারা ব্যবহার করে তারা কিন্তু এটাকে ধর্মীয় অনুভূতির দিকে নিতে চেষ্টা করে বারবার। এটা এই মুহূর্তে আমার সাথে আছে শাহিনা রহমান। শাহিনা রহমান হচ্ছে লন্ডন থেকে আমার ছোট বোন। সেও অনেক বছর পরে আমার সাথে তার যোগাযোগ হলো, অনেক ভালো। এবং সেও মানে এই তার তাবিজের ব্যাপারে তারও অভিজ্ঞতা আছে 50 বছর আগে। আসলে আমি অনেকে অনেকভাবে আমাকে প্রতিবাদ করবার চেষ্টা করে যে না স্যার এটা করেন। বাংলাদেশে অনেকেই বলছে স্যার আপনার মতন একজন গবেষক মানুষ, আপনি 18টা পাঠ্য বইয়ের লেখক, আপনি বাংলাদেশের অনেক বিষয়ে আপনি অবদান রেখেছেন, এনভায়রনমেন্টালি অনেক কাজ করছেন, আপনি একটা সংগঠনের সাথে, জার্মানের একটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা সংগঠনের সাথে জড়িত, আপনি কেন এটা এই ধরনের একটা ছোট্ট বিষয়? আমি আবারও বলছি, এটা ছোট্ট বিষয় নয়। আপনি বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, এটা ছোট্ট বিষয় নয়। একটি জাতিতে 40-50% মানুষ এর সাথে সম্পৃক্ত, এবং এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হয়। তার মানে কি? ইটস এ ক্রাইম। এটা একটি সামাজিক অপরাধে পরিণত হয়েছে। বললাম না যে একটি মেয়ে বিয়ের আগে থেকে তার স্বামীকে, অশিক্ষিত মেয়ে, একটি বাজে মেয়ে, বিয়ের আগে থেকে ভালো পরিবারে, একটি সমৃদ্ধ পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে একটা বাজে মেয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচারে ঢুকে পড়ছে, পড়ে কৌশলে তাবিজ এবং ঔষধ ব্যবহার করে স্বামীর পরিবার, স্বামীকে নষ্ট করছে। ইটস এ নট এ মানে সিম্পল থিংস, এটা অনেক বড় একটা ক্রাইম। জালালউদ্দিন রুমি এই মুহূর্তে অংশগ্রহণ করছে আমার সাথে। এসকে আল মামুন আসছে সর্বশেষ। আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করছেন, আপনারা প্লিজ এটাকে আগে শেয়ার করুন। কারণ আমি যেহেতু আন্দোলনে নেমেছি, এই আন্দোলনটা আমি আজকে শুরু করলাম ফেসবুকের মাধ্যমে। আমি কিন্তু এই আন্দোলনে নেমেছি বিগত প্রায় 4 বছর থেকে। আমি প্রথম জীবনে গবেষণা করেছি, বের করেছি জাতিতে কারা কারা এটা করে, কোন কোন ধরনের লোকরা এর সাথে সম্পৃক্ত, এবং কত % লোক সম্পৃক্ত। এটা বিগত
3 বছর থেকে আমরা সাংগঠনিক লোকজন নিয়ে গবেষণা করেছি। আমাদের ঢাকায় অনেকে একটা সংগঠন আমাদের সাথে কাজ করেছে। তাদের স্ট্যাটিস্টিক নিয়ে আমি বলছি যে বাংলাদেশে আজকাল মানে যত বেশি দারিদ্রতা বাড়ছে এবং তত বেশি এই তাবিজ কবজ দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন, অর্থপ্রাপ্তি, মানুষের সম্পদ লোভ, মানুষের ভোগবিলাসের লোভ, এগুলো মানে গ্রহণ তারা পাওয়ার জন্য তাবিজকে ব্যবহার করছে এবং তাবিজ ব্যবসায়ীরা বিশাল অঙ্কের টাকার লেনদেন করছে। এটা হতে দেওয়া যায় না। আমি অন্তত মনে করি যে আমি আমার জীবদ্দশায় এটাকে ছেড়ে দিয়ে মরতে চাই না। আমি এটা প্রতিবাদ করছি, সাংগঠনিক রূপদান করেছি এবং বাগেরহাট জেলার যে ফতেপুর গ্রামের যে পরিবারটি ঘটনা ঘটিয়েছে সেই পরিবারকে কেন্দ্র করে পুরো জাতিতে আমি এটা ঝড় তুলেছি এবং এই ঝড় একটা বিশাল ঝড়ে রূপান্তর লাভ করবে। সাবিনা 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 এখন আমার সাথে সর্বশেষ জয়েন করলো। এমডি মহিনুদ্দিন খান জয়েন করেছে। আমি আপনাদেরকে বলছি, দুজনকেই বলছি, প্লিজ আগে শেয়ার করুন, তারপরে আমাকে 2-4টা মানে বিষয় নিয়ে লিখুন। যদি আপনাদের ভালো না লেগে থাকে, নাও লাগতে পারে, যদি আপনাদের ভালো না লেগে থাকে তাহলেও বলুন। এবং আপনারা যদি মনে করেন যে আমি অন্তত অন্যায় করছি, আমি মিথ্যাচার করছি, তাহলেও বলুন, শুনি। প্রত্যেকে মতামত দিতে চেষ্টা করুন। কারণ আমি তো বলেছি যে আমি মরতে রাজি আছি, কিন্তু এই বিষয়টিকে আমি উপেক্ষা করে যেতে রাজি নেই। পুরো মানে আমার পরিবারের ভিতর থেকেও আমাকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, আমি সেটাকে উপেক্ষা করব। আগামীতে আমি খুব দৃঢ়তার সাথে এটাকে পুরো জাতীয় আন্দোলনের রূপদান দেওয়ার চেষ্টা করছি। রেজা সিদ্দিক আমার সাথে এই মুহূর্তে জয়েন করেছেন। রিমন মিয়াজি এসছে। রিমন, সেও আমার এই চ্যানেলের সাথে সম্পৃক্ত। রিমন, তোমাদের সাথে আমি আগেও আলাপ করেছি। আজকে থেকে আমাদের এই বিপ্লব, এই আন্দোলন আরো বেশি শুরু হলো এবং আমি এখন থেকে শুধু এই বিষয়টা নিয়ে বিভিন্ন নতুন নতুন তথ্য নিয়ে আমি লাইভ করতে আসব। কেন আসব? একটা কথা আছে যে একবার আলোচনা করলাম, ছেড়ে দিলাম, পরিবর্তন হবে না। আমি এই বিষয়টিকে আমরণ, মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করবার, এই বিষয়টিকে বাংলার মাটি থেকে উৎখাত করবার চেষ্টায় লিপ্ত হব। এবং আমি বিশ্বাস করি আমি হয়তো যদি মারাও যাই, তাহলে আমার পরবর্তী জেনারেশনে অনেকেই আছে এর সাথে খুবই আগ্রহী, আমার সাথে কাজ করছে, তারা এটাকে চালিয়ে নেবে। এবং এই সাংগঠনিক রূপদান এই জন্যই করেছি যে আমি হয়তো মরে যাব। কারণ আজকে আমি বললাম না যে আমি 50 বছরের ইতিহাসে দেখেছি এ ধরনের বহু ঘটনা আমার মানে গবেষণায় উঠে এসছে। যেহেতু এটা একটা সংক্রামক ব্যাধিতে রূপান্তর হয়েছে বাংলাদেশে, সুতরাং এটাকে আমি মনে করি না যে আমার একটা সেমিনারে বা আমার একটা আলোচনায় বা আমার একটা লাইফে এটা নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে বা এটার পরিবর্তন হবে। কারণ যারা এর সাথে সম্পৃক্ত তারা শুধু মানে অহংকারী নয়। আমি বললাম তো যে যেই পরিবারটিকে নিয়ে আমি গবেষণা করেছি বাগেরহাটের ফতেপুর গ্রামের, সেই পরিবারটি কোনো প্রকার মানে লজ্জাবোধ তাদের নেই। তারা এটার জন্য অনুতপ্তও না, তারা বরং এটার জন্য তারা নাহিদ সুলতানা এই মুহূর্তে জয়েন করেছে আমার সাথে। আফরোজ, সেও জয়েন করেছে। আমি অনুরোধ করব তোমাদেরকে যে আফরোজ, তুমি আগে এটাকে শেয়ার করো প্লিজ। প্রত্যেকে আপনারা শেয়ার করেন। শেয়ার করলে অন্তত আমি চাই যে কিছু মানুষ এটার সাথে সম্পৃক্ত হোক, দেখুক, জানুক। এবং আমি বিগত বছরগুলোতে শুধু গবেষণা করেছি, এখন আমি এটাকে ইমপ্লিমেন্ট করছি। আমি এটাকে আন্দোলনের রূপ দেবার জন্য আজকে আমি প্রথম লাইফে এসেছি। এবং ঈদের পর থেকে দেশব্যাপী পোস্টারিং কর্মসূচি সম্পন্ন হয়েছে। পুরো দেশের শহরে বন্দরে এটার পোস্টারিং হবে এবং এই পোস্টারিং এর মধ্য দিয়ে আমরা আন্দোলনের সরাসরি অংশগ্রহণ করব। আপনারা যারা এখন আমাকে শুনতে পাচ্ছেন, আপনারা নিজেরা চিন্তা করে দেখুন না যে তাবিজ দিয়ে একটি অশিক্ষিত মেয়েকে যদি কোনো পরিবারে বিয়ে দেওয়া হয় এবং তাকে যদি বিভিন্ন ধরনের তথ্য গোপন করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে বিয়ে দেওয়ার পরে ওই পরিবারে যদি তাবিজ ব্যবহার করে বা ওষুধ ব্যবহার করে ছেলেকে পাগল করা হয়, ছেলেকে মানসিকভাবে অসুস্থ করা হয়, এবং সেই পরিবার, এই ধরনের কত পরিবার আছে যারা ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে গেছে। সুতরাং এটাকে সহজভাবে, স্বাভাবিকভাবে আমি নিতে প্রস্তুত নই। আমি
এটাকে একটা আন্দোলনে, পুরো দেশব্যাপী আন্দোলনে রূপান্তর করতে চাই। আমি পুরো দেশে এটাকে বিপ্লবে রূপান্তর করতে চাই। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি, ফারজানা আক্তার এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে, আপনারা যারা এখন আমার সাথে যুক্ত হচ্ছেন, প্লিজ আপনারা এটাকে শেয়ার করুন। অনেকে হয়তো মনে করছেন যে আসলে অনেকে আমাকে বলেন যে নিজের পরিবারের যদি কোনো ঘটনা হয়ে থাকে তাহলে আপনার এটা এড়িয়ে যাওয়া উচিত। আসলে ঠিক নয়। আমরা প্রত্যেকেই নিজের করে এড়িয়ে যেতে যেতে পুরো জাতীয় সমস্যাগুলোকে তৈরি করে ফেলি। আমি অন্ততপক্ষে মনে করি যে আমার বলে কোনো শব্দ আমার কাছে নেই। আমি হচ্ছে জাতির একজন সন্তান, জাতির জন্য কাজ করি। সাইফুর রহমান খোকন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে এবং সাইফুর রহমান একজন ভালো সংগঠক। ঢাকায় সে জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বর্ণ পদক প্রাপ্ত একজন সংগঠক। সাইফুর রহমান খোকন সে আমার এই তাবিজ কবজ সাথে আমাকে অত্যন্ত সাহসিকতা ভূমিকায় থাকবার জন্য সাহস দিয়েছে এবং বলেছে যে আমার সাথে সে থাকবে পুরো দেশব্যাপী, কারণ তার পুরো বাংলাদেশে একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটাকে সে ব্যবহার করবে। আমি খুব আনন্দিত যে এই ধরনের কিছু লোক আমাকে সমর্থন করেছে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং আগামীতে আমার এখানে মিশার জালালি লিখছে যে তাবিজ যে দেয় এবং ব্যবহার করে উভয় কাফির। আসলে কথাটা সত্যি। এখানে সাইফুর রহমান খোকন লিখেছে অসাধারণ একটি উপস্থাপনা, খুবই ভালো ভালো কাজ। আমি জানি না সাধারণ বা অসাধারণ, তবে আমি মনে করি যে কোনো ঘটনা যদি এড়িয়ে যাওয়া হয় তাহলে এটা বড় আকারে ধারণ করে। আমি বিশ্বাস করি যে ছোট্ট ঘটনা থেকে যদি আমরা এটাকে প্রতিবাদ করতে পারতাম তাহলে স্বাধীনতার পরে 50 বছর আজকে এই জায়গায় যেত না। আপনারা লক্ষ্য করুন, ইতিপূর্বে আপনারা ফেসবুক ইউটিউবে অনেকে দেখেছেন যে রাস্তায় তাবিজ যারা বিক্রি করে তাদের মধ্য থেকে অনেকে তাবিজের সাথে আপনাকে এক ধরনের পুরি দেয় খেতে, যেটা খেলে আপনি তাবিজের সাথে কাজ হবে। দেখেন কত বড় বিষয়। এই ওষুধটার ভেতরে থাকে হচ্ছে সমস্ত কারুকাজ এবং এক ধরনের সেন্ট ব্যবহার করে। আপনার পাশ দিয়ে যাচ্ছে, সেন্ট ব্যবহার করে আপনাকে বেহুশ করে ফেলছে, আপনার সম্পদ, আপনার অর্থ, আপনার গয়নাগাটি সব নিয়ে যাচ্ছে। তার মানে কি, এটা একটা বিশাল চক্র, বিশাল গোষ্ঠী এর বিরুদ্ধে কাজ করছে। আর আমরা তাকে দেখব? এটা হয় না, এটা হবে না, এটা হতে পারে না। আমি এই বিষয়টিকে শুধুমাত্র যে একটা ছোট্ট বিষয় ভেবেছি তা নয়। আমি বললাম না যে আমি প্রথম জীবনে যা ভাবি সেটা আমি আগে গবেষণা করি। আমি আজকে থেকে 4 বছর আগে যখন এটা নিয়ে কাজ শুরু করেছি তখন থেকে আমি গবেষণা শুরু করেছি। সুফিয়া ফেরদৌস, আমার বড় আপা অস্ট্রেলিয়া থেকে, যিনি যার স্নেহর ছায়া আমি অনেক আনন্দে থাকি। উনি অস্ট্রেলিয়া থাকেন। অস্ট্রেলিয়া থেকে আমাকে সাহস দেন এবং বিভিন্নভাবে মাঝে মাঝে টুকটাক অর্থ প্রেরণের সাহায্য উনি আমাকে করে থাকেন। তো আপা আমার সাথে এসছে, আপাও এই বিষয়টি অবগত আছে। আমি বিশ্বাস করব যে ওনারা অস্ট্রেলিয়া থেকেও আমাকে এই ব্যাপারে বাংলাদেশে আন্দোলন করতে সাহায্য করবেন। তো আপা আপনি আগে শেয়ার করেন, আপনার শেয়ারে হয়তো আপনার ফেসবুক থেকে কিছু মানুষ দেখুক বা জানুক। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনি আসলে আমি যে কাজগুলো ইতিমধ্যে করেছি আগে, কারণ আমি আজকে 25 বছর থেকে বাংলাদেশের জাতীয় পর্যায়ে অনেক ধরনের কাজ করেছি। আমি বাংলাদেশের যত কিন্ডার গার্ডেন আছে এই কিন্ডার গার্ডেনগুলোর ডেভেলপমেন্টে, তাদের মাস্টারদের ট্রেনিং থেকে শুরু করে কিন্ডার গার্ডেনের এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট, প্রাকৃতিক পরিবর্তন এবং অভিভাবক এবং শিক্ষকদের মধ্যেকার যে একটা সম্পর্ক তৈরি করবার জন্য বই, 18টা পাঠ্য বই আছে আমার বাংলাদেশে। তো এগুলো কাজ করেছি বিগত 20-25 বছর থেকে। এছাড়াও আরো কয়েকটি এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টে অংশগ্রহণ করেছি, যেখানে আমি বাংলাদেশের দুর্যোগ দেখেছি, সেই বিষয়টা নিয়ে আমি প্রজেক্ট বানিয়ে গবেষণার মাধ্যমে কাজ করেছি। এই জন্য আমার প্রত্যেকটা কাজ একটু হুট করে আমি কোনো কাজ করি না। এবং এই কাজটি, তাবিজের কাজটা আমি 3-4 বছর আগে হাতে নিয়েছিলাম। আগে তখন আমি শুধু গবেষণাই করেছি যে এটা কি আমি দেখি। তো গবেষণা করে যা জেনেছি যে পুরো জাতিতে ছেয়ে ফেলেছে, পুরো জাতিকে। এবং এই মানসিকতার লোকগুলোকে যদি প্রতিবাদ করা না হয়, প্রতিবাদ শুধু না, চরমতম প্রতিবাদ করবার জন্য আমি তৈরি হচ্ছি। চরমতম প্রতিবাদ। কারণ দরকার হলে যুদ্ধ করব, দরকার হলে মরব, কিন্তু এই বিষয়টিকে স্বাভাবিকভাবে রেখে আমি মরতে প্রস্তুত নই।
আমি আল্লাহর কাছে দোয়া করি যে মানে দোয়া চাই এবং আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে অন্তত এই বিষয়টিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করবার তৌফিক দান করুক, কারণ এটা হয় না, এইভাবে আমি মানতে রাজি না। কারণ কতগুলো বিষয় আছে আপনি লক্ষ্য করবেন, একটি পরিবার যখন কারোর দ্বারা প্রতারিত হয় তখন সেই পরিবারটি কতটা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতি কিন্তু আপনি সরি বললে পূরণ করতে পারেন না। অনেকে আমার ঠিক আছে ওরা ক্ষমা চেয়েছে সরি বলেছে মেনে নিলাম, নো, সরি নয়, পুরো জাতি থেকে এদের শেকড়। এবং যারা হঠাৎ করে একটু সরি বলে ক্ষমা চেয়ে নেয়, এই ধরনের সরি বলা ক্ষমা করার লোকগুলোকে আমি 3বার 4বার করে অপরাধ করতে দেখেছি এবং আমার পরিবারের ভেতরে দেখেছি। আমি সরি বলেছে, ক্ষমা করেছি, 4বার ক্ষমা করেছি, 4বারই সে একই অপরাধ করেছে। এটা আমার পরিবারের ভিতরে ঘটেছে। সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এই ধরনের অপরাধীরা সরি বললেও ক্ষমা করা যাবে না, তার শাস্তি অনিবার্য, তাকে শাস্তি পেতে হবে। এবং যতদিন পর্যন্ত জাতি থেকে আমরা বিতাড়িত করতে না পারবো। সৈয়দা শিউলি বাড়ি এসছে এই মুহূর্তে আমার সাথে। হ্যাঁ শিউলি, তুমি আগে এটাকে শেয়ার করো প্লিজ। শিউলি আমার ছোট বোনের মতন, সে খুলনায় থাকে, অনেকদিন থেকে আমার সাথে আলোচনা করছে, কথা বলছে। শিউলি তুমি আগে শেয়ার করো, শেয়ার করলে অন্তত কিছু মানুষ দেখুক, জানুক। কারণ আমার এই আন্দোলনটা আজকের থেকে ফেসবুক বিপ্লবে শুরু হলো এবং যারা আজকে অংশগ্রহণ করেছে আমি প্রত্যেককে অনুরোধ করছি আপনারা শেয়ার করুন। আমি যখন কোনো বিষয়ে আন্দোলন করি এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়। আমি বলেছি যে আমি একদিন কিন্ডারগার্টেন লেভেলে আন্দোলন করতে শুরু করেছিলাম তখন আমাকে অনেকে কিন্ডারগার্টেনে ঢুকতেও দেয়নি। আমাকে অনেক কিন্ডারগার্টেন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলা হয়েছিল। আমি সেই কিন্ডারগার্টেনগুলোতে, সেই স্কুলগুলোতেই আমি পরে আমারই আদর্শ ঢুকিয়েছি ধৈর্যের সাথে। 3-4 বছর ধরে কাজ করবার পর আমি 25 বছর থেকে বাংলাদেশের শিশু শিক্ষার পরিবর্তন ঘটিয়েছি। আজকে যেটুকু আপনারা শিশু শিক্ষার পরিবর্তন দেখছেন বাংলাদেশে, সবটুকু আমার হাত দিয়ে তৈরি করা 96 সাল থেকে। সুতরাং আমি গবেষক মানুষ, আমি গবেষণা করি, তারপরে কাজে হাত দেই। আজকে থেকে 4 বছর আগে আমি তাবিজ কবজ নিয়ে গবেষণা করেছি, পূর্ণাঙ্গ তথ্য এখন আমার হাতের মুঠোয়। এবং আমি যে কোনোভাবে আমরা হাইকোর্টে রিট পিটিশন করবার চেষ্টা করছি যে এই বিষয়ে নতুন আইন পাশ করতে হবে সরকারকে। এবং আমি বিশ্বাস করি বর্তমান সরকার অত্যন্ত সময় উপযোগী এবং একটা আদর্শ সরকার। বাংলাদেশের উন্নয়নে এই সরকার অনেক ভূমিকা রাখছে। আমাদের এই প্রজেক্টকেও, আমাদের এই আন্দোলনকেও সরকারের সমর্থন আমরা অলরেডি পেয়ে গেছি, আমরা পাবো। এই যে আমি বললাম যে সাইফুর রহমান খোকন, সে অলরেডি এই সরকারের স্বর্ণ পদক প্রাপ্ত একজন সংগঠক এবং এই সরকারের পক্ষের একজন ভালো কর্মী। সে আমাদের সমর্থন দিয়েছে পুরো দেশব্যাপী, সে আমার সাথে থাকবে। শিউলি বাড়ি লিখেছে, অসাধারণ পদক্ষেপ ভাইয়া, আপনার সাপোর্ট করছি আপনার উদ্যোগকে। ধন্যবাদ আপা, ছোট আপু, তুমি অনেক ধন্যবাদ তোমাকে। আমি জানি অনেকে আমাকে যারা ভালোবাসে বা যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা প্রত্যেকেই বিষয়টিকে সমর্থন করবে। কারণ এটা আমি তো বললাম যে আমি 3-4 বছরের গবেষণার পরে একদম স্থির সিদ্ধান্ত নিয়েছি যে না, এটাকে আমি ছোট বলে, সাধারণ বলে আমি এটাকে উপেক্ষা করে যেতে রাজি নই। এটা যাটা ঘটনা নয়, এটি এমন এক ঘটনা যে অনেক পরিবারকে আমি ধ্বংস হতে দেখেছি, কাঁদতে দেখেছি, পাগল হতে দেখেছি। তার মাকে, তার ছেলেকে যখন একটি অশিক্ষিত মেয়ে ঢুকে গিয়ে তাবিজ করে, ওষুধ খেয়ে বশ করে তার সম্পদ লুট করছে, এমন পরিবারকে জীবিত রেখে, এমন পরিবারকে প্রতিবাদহীন রেখে আমি কোনো আপোষ করতে প্রস্তুত নই। আমি যুদ্ধে নেমেছি। এই যুদ্ধ খুবই অসাধারণ যুদ্ধ, এটা হবে। আমি তো বলছি, আমি যখন নেমেছি আমি আমরণ এই যুদ্ধ চালিয়ে যাব। আপনারা যারা আমাকে সমর্থন করছেন, তারা অন্তত তাদেরকে আমি মরতে বলবো না, আমি বলছি না, আপনারা শুধু সমর্থন দিন, আমাকে সাহস দিন। আমার ভিতরে এখনো সেই উদ্দীপনা আছে, যেহেতু আমি 25 বছর থেকে বাংলাদেশের অগণিত কাজে ভূমিকা রেখেছি এবং সবগুলো কাজে আমি সার্থকতা পেয়েছি। আপনারা অনেকেই হয়তো জানেন যে ঢাকা শহরে একসময় এক স্টক ইঞ্জিন বেবি ট্যাক্সি চলতো। সেই বেবি ট্যাক্সি আমি ঢাকা শহরে নেমে আমার জার্মান বন্ধুকে নিয়ে নেমে যখন চোখ জ্বলতে জ্বলতে আমার সেই জার্মান বন্ধুটি মরার মতন অবস্থা হয়ে গিয়েছিল, তখনই আমি বলেছিলাম যে আমি এই বেবি ট্যাক্সি ঢাকা শহর থেকে তুলে দেব।
সেই 96 সাল থেকে আন্দোলন করতে করতে একটা পর্যায়ে সেই বেবি ট্যাক্সি কিন্তু উঠে গেছে 2002 সালে। কোরবানিদের রক্তের প্রজেক্টটাও কিন্তু আমার করা বাংলাদেশে, যেটা এখন গন্ধ হয় না কোরবানিদের রক্তের। এখনো আমি পচনশীল পদার্থ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমি কাজ করছি বাংলাদেশে। কিন্তু আমি মনে করছি যে এই তাবিজ কবজ বিষয়টিও একটা সংক্রামক ব্যাধি হয়েছে বাংলাদেশে। আমি এটাকে সবচেয়ে প্রাধান্য দিয়ে কাজ করছি এখন। আমি এই তাবিজ কবজ করা লোকগুলোকে সাধারণ মানুষের সামনে তাদের চেহারা, তাদের নাম ঠিকানা গেজেট আকারে প্রকাশ করব, বই আকারে প্রকাশ করব। বাংলাদেশের যতগুলো পরিবার আছে তাদের তথ্য আমি সংগ্রহ করছি। তাদের বই প্রকাশিত হবে, তাদের নাম প্রকাশিত হবে, এদেরকে সমাজ থেকে উৎখাত করা হবে, ঘৃণা করা হবে। এবং ঘৃণাই হচ্ছে চরমতম প্রতিবাদ। আমি কোরআনের আলোকে বলছি, বিভিন্ন হাদিসে বলা আছে যারা এই কাজগুলো করে তাদেরকে সমাজের থেকে তোমরা ঘৃণা করো, এবং ঘৃণাই হচ্ছে একমাত্র সহজ প্রতিবাদ। তাদেরকে সমাজের কোনো জায়গায় উঠতে বসতে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তোমরা ঘৃণিত মানুষ, তোমরা শয়তান। তাহলে হয়তো আস্তে আস্তে কমতে থাকবে। এবং আইন পাশ করতে হবে। সরকারের কাছে আমরা রিট পিটিশন করছি খুব রিসেন্টলি। যদি আমরা রিট পিটিশনের সার্থক হই তাহলে এই বিষয়ে নতুন ধরনের আইন তৈরি করা হবে, যে আইনের মধ্য দিয়ে আমরা কঠোর শাস্তির আহ্বান করব। শিউলিবাড়ি মোহাম্মদ মুনমুন আহমেদ এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে, আমার ফেসবুক ফ্রেন্ড। আমি বিশ্বাস করি যে অধিকাংশ ফেসবুক বন্ধুরা আমার বিষয়ে একেবারে অজ্ঞ নন। তারা অনেকেই আমাকে ইতিপূর্বে জেনেছেন বা জানেন। বিগত 15 বছর থেকে আমি ফেসবুকে মোটামুটি পরিচিত, এবং আমার ফেসবুকে আমার সমস্ত কর্মকাণ্ড ফেসবুকে দেওয়া আছে। আমার যতগুলো উন্নয়নমূলক কাজ আমি করেছি, যতগুলো বই আমি লিখেছি, আমার অগণিত উপন্যাস আছে। আমার জাহিদুল ইসলাম নান্টু আছে এই মুহূর্তে আমার সাথে। জাহিদুল ইসলাম নান্টু, আপনিও বোধহয় এই বিষয়টি সম্পর্কে অবগত, কারণ আপনার সাথে আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আপনিও আমাকে সহযোগিতা করবার আশ্বস্ত করেছিলেন। তারপরে অবশ্য বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা হয়নি। আমি এখন এই মুহূর্তে বলবো, জাহিদুল ইসলাম নান্টু, আপনি প্লিজ এটাকে শেয়ার করুন, এবং এরপরে আমি অবশ্যই আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ এই বিষয়টিকে আমি এখন আর ছোট করে দেখি না। আমি মনে করি জাতিতে সুশান্ত বড়ুয়া এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন, আমার একজন ভালো সিনিয়র বন্ধু। তো অসাধারণ। আসসালামু আলাইকুম। বগুড়া থেকে বলছি। সুন্দর বলেছেন। না, আমি জানি না, অবশ্যই আপনি তো নান্টু ভাই, আপনি তো জানেন বিষয়টি, আপনার সাথে কথা হয়েছে। তো যাই হোক, আমি এতদিন ধরে শুধুমাত্র গবেষণা করেছি, হালকা হালকা আলোচনা করেছি দেশব্যাপী। এখন আমার কাছে মনে হয়েছে, রবিউল ইসলাম এই মুহূর্তে যুক্ত হলো, এখন আমার কাছে মনে হয়েছে যে সময় এসছে এখন এটা চরম প্রতিবাদ করবার। কারণ আমার গবেষণা বলছে যে পুরো জাতি এই ধরনের ভণ্ডামিতে ভরে গেছে। এই ভণ্ড পরিবারগুলো, আপনি চিন্তা করুন, যেই পরিবারটিকে কেন্দ্র করে আমরা গবেষণা শুরু করেছিলাম, সেই পরিবারটি শুধু তাবিজ কবজ করে ক্ষান্ত হয়নি, তারা এটাকে অহংকার মনে করছে। তারা এটাকে আমাকে বরঞ্চ তারা খারাপ বলবার চেষ্টা করছে, আমাকে প্রতিবাদ করবার চেষ্টা করছে। তার মানে কতটা নির্লজ্জ হলে এত বড় একটা ঘটনা ঘটাবার পরেও তারা অহংকারী হয়, ভাবা যায়? এটা হতে দেওয়া যায় না। সুতরাং আমি একটি ঘটনাকে কেন্দ্র করে নেমেছি ঠিকই, কিন্তু আমার কাছে তথ্য আছে, হাজার হাজার পরিবারের তথ্য আমার কাছে ইতিমধ্যে এসে গেছে। যারা আমার সাথে কাজ করে বাংলাদেশের বিভিন্ন শহরে, আমার ফেসবুক ফ্রেন্ড থেকে অনেকেই আমার এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত, তারা অনেকেই আমাকে যে তথ্য জানিয়েছে, এটা এক ধরনের মানসিক রোগ, রাইট? তাহলে মানসিক রোগ যদি হয় তাহলে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। আমি তো বলেছি আপনাকে যে আমি কিন্তু জার্মানিতে বেশ কিছু মানসিক রোগীকে চিকিৎসা করেছি, এবং আমি হিউম্যান সাইকোলজি এবং মেন্টাল সাইকোলজি নিয়ে আমি লেখাপড়া করেছি যথেষ্ট পরিমাণে। কারণ চাইল্ড সাইকোলজি করতে গেলে হিউম্যান সাইকোলজি চলেই আসে। তো যেহেতু আমি চাইল্ড সাইকোলজির উপরে লেখাপড়া করেছি, এবং চাইল্ড সাইকোলজি নিয়ে আমার 18টা বই আছে, পাঠ্য বই বাংলাদেশে, এবং বিভিন্ন স্কুলের শিক্ষকদেরকে আমি ইতিমধ্যে ট্রেন্ড আপ করেছি, যাদেরকে শিশুদেরকে মানুষ করবার জন্য কি ধরনের শিক্ষক প্রয়োজন সেটা নিয়েও আমি দীর্ঘ বছর কাজ করেছি, এবং বিভিন্ন স্কুলের শিক্ষকদেরকে ট্রেন্ড আপ করেছি। তো সেই হেতু মাসুদ গাজী আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে, রাইট?
মিশার জেলালি এখনই হাতে হাতে হাত রেখে না দাঁড়ালে দেশবাসীর সাধারণ মানুষকে পরে কাঁদতে হবে। ঠিক আছে, আমাদেরকে আসলে কেউ না কাউকে তো প্রতিবাদ করতে হবে, আর কোনো না কোনো ঘটনা থেকে তো উঠে আসবে। তো আমি এই জন্য এটাকে একটা চরমতম প্রতিবাদের প্ল্যাটফর্মে রূপান্তর করেছি। আমি আমার ফেসবুক অধিকাংশ ফ্রেন্ডদের সাথে আমি কথা বলেছি। এটা হচ্ছে আমার জীবনে একটা চরম মানে একটা প্রাপ্তির জায়গা, যে সাধারণত অনেকে ফেসবুকে ফ্রেন্ড নেয় এবং অনেককে তারা চেনে না। আমি আমার অধিকাংশ ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে, এবং আমার ফেসবুক ফ্রেন্ডের প্রায় 13,000-এর মতন ফেসবুক ফ্রেন্ড এই পর্যন্ত হয়েছে 2-3টে চ্যানেলে। অধিকাংশ ফেসবুক ফ্রেন্ডদের সাথে আমি টেলিফোনে কথা বলেছি, কারণ আমার এটা একটা হবি। আমি মনে করি যে কোনো বন্ধুই আমার সাথে আমার ছোট নয়, কোনো বন্ধু আমার কাছে অবজ্ঞার নয় বা অপ্রয়োজনীয় নয়। আমি বিশ্বাস করি যে আজকে যার সাথে পরিচয় হচ্ছে, হয়তো আপনার সাথে আমার কখনো কথা হয়নি, দেখা হবে না, কিন্তু কখনো না কখনো আপনার দ্বারা আমার অনেক বড় উপকার হতে পারে। ইতিমধ্যে হয়েছে। আমি অনেক দেশে, আমার ইউরোপের অনেক দেশে আমি এই ফেসবুক ফ্রেন্ডদের মাধ্যমে বাংলা স্কুলের স্থাপনের কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। ইউরোপের বিভিন্ন জেলা, ইউরোপের বিভিন্ন শহরে আমার বাংলা স্কুল স্থাপনে আমি ভূমিকা রেখেছি। আমি লন্ডন টাওয়ার হ্যামলেটসের বাংলায় শিক্ষা গবেষণা করেছি। কানাডাতে আমার বাংলা স্কুলের গবেষণা বই আছে। তো এই জন্যই বলছি যে আমি যেহেতু জাতীয় পর্যায়ে কাজ করি, সুতরাং আমার বিশ্বাস যে আপনারা আমাকে অন্ততপক্ষে এই তাবিজ, বাংলার মাটি থেকে তাবিজের নামটা আমি উঠিয়ে দিতে চাই। এই তাবিজ বলে কোনো শব্দ যেন কোনো মানুষের ব্রেনে না থাকে, আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি। যদি আমি পূর্ণাঙ্গ করে যেতে নাও পারি, আমার সাথে কিছু ইয়ং ছেলেপেলে আছে যারা যুবক, বর্তমান প্রজন্মের এরকম কিছু ছেলেপেলে আছে যারা এটাকে আরো আমাকে সাহায্য করছে। আমি বিশ্বাস করি তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং তাসমিন সুলতানা দিশি এই মুহূর্তে আমার সাথে যুক্ত হলো। আমার খুবই প্রাণপ্রিয় একজন শেলিকা। তো যাই, দিশি তুমি এটাকে একটা শেয়ার করো। শেয়ার করলে কিছু মানুষ দেখবে এবং কিছু মানুষ জানবে বিষয়টিকে। কারণ আমি তো বলেছি যে আজকে আমার টপিকসটাই হচ্ছে তাবিজ। আমি এই তাবিজ যারা করে, তাবিজ যারা ব্যবহার করে এবং তাবিজ যারা দেয় এবং তাবিজের সাথে যারা বিশ্বাসের সাথে সম্পৃক্ত, তারা প্রত্যেকে শয়তান। এটা হচ্ছে কোরআনের কথা, আমার না। সুতরাং আমরা এটাকে উপেক্ষা করে যেতে পারি না। আমি এটাকে আন্দোলনের রূপে আন্দোলন করবার জন্য তৈরি হচ্ছি। আজকে আমার প্রথম পদক্ষেপ ফেসবুক লাইভ। আমি প্রায় আসব। আপনারা অনেকেই বিষয়টিকে মানে যারা আমার সাথে আছেন তারা শেয়ার করুন। আর আমি নতুন নতুন তথ্য নিয়ে আগামীতে আপনাদের সামনে দাঁড়াবো এই বিষয়ের উপরে। যেমন ধরুন আমি বলি, আমার এক বন্ধু আছে, আমাকে একটা গল্প বলেছিল যে তাদের বাবার সম্পত্তিকে ভোগ করবার জন্য তার চাচারা তার বাবাকে তাবিজ করেছে এবং তাবিজ করে অনেক ক্ষতি করেছে। তাকে অনেক ধরনের বিষাক্ত পদার্থ খাইয়ে তার বাবাকে পাগল করে দিয়েছে এবং পরে তার বাবাকে দিয়ে সেটা লিখিয়ে নিয়েছে। এবং এমন ঘটনা ঘটে, এটা ঘটে, কিন্তু কেন ঘটে আমি বলছি আপনাকে, আমার গবেষণা বলছে। যেমন ধরেন কিছু ছেলে আছে, মেয়েরা কি করে, ছেলেকে তাবিজ তো ব্যবহার করে, তাবিজের নামে তাকে এক ধরনের ওষুধ তারা সেবন করায়, যেই ওষুধে ছেলেটি আতঙ্কিত হয়, অর্থাৎ খুবই আতঙ্কিত হয়। এবং ওই বউ যদি তাকে ধমকে দেয় তখন সে প্রস্রাব করে দিতে পারে, মানে এতটা আতঙ্কিত হয়। এবং বউকে সে এত ভয় পায় যে বউয়ের ভয়ে সে আর কিছুই করতে সাহস পায় না, কোনো কিছু করতে সাহস পায় না। এই সুযোগটা গ্রহণ করে মেয়েরা, তখন তাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। তার অর্থ, তার সম্পদ এবং তার সাথে তার বাবা মার সম্পর্ক সবকিছু তাকে দিয়ে করানো সম্ভব, সবকিছু। এবং এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এটা সাকসেসফুলি করানো সম্ভব। আপনিও পারবেন। আপনি যদি ওই ওষুধগুলোকে ব্যবহার করাইতে পারেন, কাউকে খাওয়াইতে পারেন, দিনের পর দিন তার মস্তিষ্ক আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে ভয় করতে শুরু করবে, আতঙ্কিত হবে, এবং তখন আপনি তাকে ধমক দিলেও সে প্রস্রাব করে দেবে। এই ধরনের ঘটনা কিন্তু সমাজে ঘটছে এবং এই বিষয়টি কিন্তু আলটিমেটলি একটা সোশ্যাল ক্রাইম। আর আমি এই সোশ্যাল ক্রাইমের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য নেমেছি। আমার বিশ্বাস যে আপনারা এই তথ্যগুলো, আমার কাছে গবেষণামূলক তথ্য আছে, ডাটা আছে,
আজকে আমি পূর্ণাঙ্গভাবে রাস্তায় নেমেছি কেন, আজকে আমি ফেসবুকে প্রথম লাইভ করছি এই বিষয়ে, তার কারণ আমি এখন ডাটা সংগ্রহ পুরোপুরি করে ফেলেছি। এখন আমার অ্যাকশনে নামার সময়। সোহেলি ইসরাত ফাতেমা, আপনি প্লিজ আগে এটাকে শেয়ার করেন, শেয়ার করে তারপর আমার সাথে অংশগ্রহণ করেন। রাসেল খন্দকার মাইনুল, আপনিও এটাকে শেয়ার করেন, শেয়ার করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন। আমাদের আজকের টপিক হচ্ছে তাবিজ। আমি তাবিজ নিয়ে যদি আমি সারা জীবনও লেকচার দিই শেষ হবে না, এতটা গভীর গবেষণায় আমি লিপ্ত, এতটা গভীর তথ্য আমার কাছে আছে, এতটা ডাটা আমার কাছে আছে। আমি বিশ্বাস করি এই সরকার অবশ্যই আমার এই বিষয়ে নতুন আইন পাশ করতে বাধ্য হবে। আমি হাইকোর্টে কথা বলেছি, হাইকোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটাকে সাপোর্ট করেছে। হাইকোর্ট রিট পিটিশন হবে খুব অনতিবিলম্বে, এবং হাইকোর্টের মাধ্যমে আমরা রিট পিটিশন করে এই বিষয়ে নতুন আইন পাশ করব। বাংলার মাটি থেকে এই তাবিজ কবজ দেওয়া পরিবারগুলোকে চিহ্নিত করা হবে, তাদের নাম ঠিকানা প্রকাশ করা হবে গেজেট আকারে, এবং এটা করার পরে আমার মৃত্যু হোক, আমি শান্তি। আমি শুধু সেই পর্যন্ত বেঁচে থাকতে চাই। আপনাদের কাছে আমার শুধু আহ্বান যে আপনারা সরাসরি যারা নামবে, সরাসরি নামার মতন অনেক ছেলেপেলে আমার সাথে আছে বাংলাদেশে, অনেক অনেক ইয়ং ছেলেপেলে, তারা আমার এই বিষয়টিকে সমর্থন করেছে, তারা যুক্ত হবে। যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন তারা শুধুমাত্র লাইভগুলোকে যদি একটু প্লিজ শেয়ার করেন। হ্যাঁ, আমার মাঝখানে মধ্যে একটু ছিলাম না, কেন জানি না, কারণ ফেসবুকে তো আসলে লাইভ করাটা আমি মাঝে মাঝে একটু অনেকদিন লাইভ করি না, তো ভুলেও যাই, কারণ আমি আবার খুব আত্মভোলা মানুষ। যাই হোক, তো এখন অনেকক্ষণ হয়ে গেল, আমার মনে হয় যে আজকের মতন লাইভটাকে আমি এই মুহূর্তে শেষ করব। আমি যে কোনো মুহূর্তে আবার আসব এবং নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের জন্য আমাকে বিদায় দিন, এবং এরপরে আমি আসবার আগে ফেসবুকে আপনাদেরকে জানিয়ে আসব, এবং আমি এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে উৎখাত করতে না পারছি মাঝে মাঝে আসবো, আপনাদের সহযোগিতা চাইবো। আপনারা আমাকে অন্তত লাইক শেয়ার দিয়ে একটু সাহস দেবেন, সাথে থাকবেন। হাজার হাজার মানুষের কাছে আমাকে পৌঁছাইতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দ্বারে আমাকে পৌঁছাইতে হবে। এজন্য আমরা পোস্টারিং ফর্মুলাটাকে প্রথম নিয়েছি। পোস্টারিং এর কাজ আমরা খুব অনতিবিলম্বে শুরু করব, এবং ফেসবুকে আপনাদেরকে প্রতিনিয়ত আমরা অবগত করবার জন্য আমি মাঝে মাঝে আসবো। আপনারা প্লিজ আমাকে অন্ততপক্ষে শেয়ার করে সমর্থন করতে থাকবেন। আশা করি সবাই আজকের মতো আমাকে বিদায় দিন। ভালো থাকুন, আবারও দেখা হবে খুব দ্রুত। সে পর্যন্ত খোদা হাফেজ।